হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব 51। রাইটার আয়শা নূর, ছদ্মনাম। শ্রাবণ জোর গলায় বলে, আব্বু, এইসব মিথ্যা কথা। আয়শা মিথ্যা বলছে, আর ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আয়শা এই কথা শুনে আরও শব্দ করে কেঁদে দেয়। প্রভু রাগান্বিত গলায় বলে, শ্রাবণ, ঠিক ঠিক করে বল তো, তুই চাচ্ছিসটা কি? আমার মেয়েটার সর্বনাশ করে তুই কি মজাটা পাচ্ছিস? শ্রাবণ ভ্রুকুচকে বলে, আমি ওর কোনো সর্বনাশই করি নাই, করার নিয়ত নেই। আয়শা নিজেই নিজের সর্বনাশ ঘটাতে চাচ্ছে। শৌখিন শিকদার সাহেব দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ চুপ থাকলেও এখন তিনি বলতে লাগলো, আমি এত কিছু জানি না শ্রাবণ। আয়শা গতকালকেই আমাকে তোমার ব্যাপারে অভিযোগ দিয়েছে, আর আজকেই নিজ চোখে আমি সেই নমুনা দেখতে পেলাম। তোমাকে কিন্তু কোনো মেয়েকে অসম্মান করার শিক্ষা আমি বা তোমার মা দেয়নি। তারপরেও তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে? নিজের বংশ, স্ট্যাটাস এইসব ভুলে গেলে কিভাবে? তুমি ফাঁকা বাসা পেয়ে যা করতে ধরেছিলে এইসব তো লো মেন্টালিটির মানুষও করে না। বাবা, তুমি সত্যটা জানো না। আয়শাই তার আগে ফুপু বলে ওঠে, সব দোষ আমার মেয়ের। ভাই, দেখলে তোমার ছেলের কোনো দোষ নাই। শৌখিন সাহেব কড়া গলায় বলে, আমি এত সব বুঝি না। ভাই, বাংলাদেশে আসলে তোমার আর আয়েশার বিয়ে পড়ানো হবে। শ্রাবণ বলে ওঠে, আমি মরে গেলেও আয়েশাকে বিয়ে করব না। ফুপু বলে ওঠে, আমার মেয়ের জন্য তো মাত্রই মরিয়া হচ্ছিলি, এখন আবার কি হলো? মন উঠে গেল? মন তো বসেইনি কোনো দিন, তাই ওঠার কোনো চান্স নেই। আব্বু, আমি যাচ্ছি। শৌখিন সাহেব তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে শ্রাবণ কড়া গলায় পুনরায় বলে ওঠে, আমাকে আটকানোর চেষ্টা করে লাভ নেই, আমি গেলাম। আল্লাহ হাফেজ। বলে শ্রাবণ গটগট করে আয়শাদের ডুপ্লেক্স বাসার বাইরে চলে এলো। তার পুকুর বাসায় অপোজিটেই চায়ের দোকান। সেখানে গিয়ে এক কাপ চা বানাতে বলে সে সিগারেট ধরায়। মাথা জাম হয়ে গেছে তার। কি ডেঞ্জারাস মেয়ে সে, বাপরে বাপ। শ্রাবণ সিগারেট টানছে আর ভাবছে, তার বাবা এত সহজ পাত্র না, আজকে বিয়ে পড়ায় দিত। ভাগ্য ভালো ফুপা ছিল না, কিন্তু যতদূর সে জানে ফুপু আসবে, খুব দ্রুত আসবে। ফুপা আসলে তার বাঁচার রাস্তা বন্ধ। তাই যা করার দ্রুত করতে হবে। আলিয়ার কাছে যেতে হবে তাকে। শ্রাবণ চা না খেয়ে হাঁটা দিল সামনের দিকে। আলিয়া বিকেলে হাসপাতাল থেকে ফিরে বড্ড ক্লান্ত, দু চোখ জুড়ে ঘুম আর ঘুম। কিন্তু সে জানে বিছানায় গেলে আর ঘুম হবে না। তখনই তাকে আপার ডাইনিং রুমে থেকে ডাকতে লাগে। সে চুল মুছে ভেজা চুল ছাড়তে ছাড়তে আপার কাছে গেল। আপা মুচকি হেসে তার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। আপার বিয়ের দ্বিতীয় দিন আজ। ডাইনিং রুমে কাচ্চির গন্ধ মোমো করছে। বিয়ের অনুষ্ঠানে বেঁচে যাওয়া কাচ্চি আর রোস্ট আপা তাকে গরম করে দিয়েছে খাওয়ার জন্য। আলিয়া হাসপাতাল থেকে ফিরেই ভাত খেয়ে নেয়। সে চেয়ারে বসে আপার দিকে তাকালো। ইস, আপাকে আজকে কী যে অপূর্ব লাগছে। গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো বেনি করা। আপার চেহারায় একটা অন্যরকম আভাস ছাড়িয়ে আছে, সেই সাথে যুক্ত হয়েছে নাকের দুল। আপা আজকে নাক ফুরিয়েছে। নাকের ডান পাশের ছোট দুলটা মুক্তার মতো চকচক করছে। কি যে সুন্দর লাগছে আপাকে। ভাইয়া এই অবস্থায় আপাকে দেখলে নিশ্চয়ই আর এক দফা প্রেমে পড়ে যাবে। আয়না বলে ওঠে, কাবাবটা গরমে দিয়েছি, অপেক্ষা কর, আর সালাদ বানিয়ে দেব। না, লাগবে না আপা। আব্বু কই? আব্বু আর নানা তো বাইরে গেল। ও। আয়না আলিয়ার প্লেটে কাবাব দিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। আজকে একবারও সমুদ্রের সঙ্গে কথা হয়নি। ফুপাকে হাসপাতালে চেক আপ করানোর জন্য নিয়ে যাবে আজ। সমুদ্র কি গিয়েছিল? আর যদি গিয়ে থাকে তাহলে ডাক্তার কি বলল? আয়নার মধ্যে অস্থিরতা বিরাজ করতে লাগলো। আলিয়া খেয়ে দিয়ে নিজের রুমে গেল। খাওয়ার পর চাঙ্গা লাগছে তার। সে নিজের পড়ার টেবিলের সামনে গেল। আলিয়ার হুট করে চোখ যায় বুক সেলফের দিকে। সেখানে সুন্দর মতো সাজিয়ে রাখা আছে শেহজাদির বইটা। সে টান মেরে বইটা বের করে। শেহজাদির পোস্টারটা দেখে যে কেউ মুগ্ধ হবে। এত সুন্দর একটা রাজপ্রাসাদের ছবি আঁকা। রাজপ্রাসাদের দোতলা। দোতলার রেলিং ছাড়া মোটা সিমেন্টের বারান্দায় একটা গোলাপি শাড়ি পরা মেয়ে বসে আছে। মেয়েটা পিছন হয়ে বসে আছে এজন্য চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ছবিটা এমন যে মনে হবে এক দমকা হাওয়ায় মেয়েটার শাড়ির আঁচলও চুল উঠছে। এই প্রচ্ছদ দেখে যে কেউ ওয়াও বলবেই। এই প্রচ্ছদটা নাকি শ্রাবণ নিজেই এঁকেছে।
আলিয়ার শ্রাবণের কাছে এই বইটা খুব স্পেশাল ও মূল্যবান। এই শেহজাদি বইটি শ্রাবণ আলিয়াকে উৎসর্গ করেছে। আলিয়া পেজ উল্টিয়ে উৎসর্গ পড়তে গেল। গোটা গোটা ছাপা করে লেখা উৎসর্গ, এরপর নিচে লেখা আমার শেহজাদিকে। আলিয়ার মুখে সঙ্গে সঙ্গে এক চিলকে হাসি ফুটল। এরপর 2 লাইনের মতো গ্যাপ দিয়ে কিছু কথা লেখা, সেগুলো পড়তে লাগে আলিয়া। আমার শেহজাদির ঠোঁটের কোণের এক চিলকে হাসি আমার সারা দিনের ক্লান্তি গুছিয়ে দেয়। শেহজাদি সাহেবাকে কোনো উপহার দেওয়ার সামর্থ্য এই অধমের নেই, তাই একখণ্ড ভালোবাসা তার নামে লিখে দিচ্ছি। সে কি গ্রহণ করবে এই অধমের ভালোবাসা? আলিয়া পরপর পৃষ্ঠে উল্টে যাচ্ছে। হুট করে 55 নম্বর পেজে গিয়ে দেখে আটকা পড়ে। 55 নম্বর পেজের মাঝখানায় মোটা কালা কালিতে 2 লাইন লেখা। সে আনমনে পড়তে লাগে, নারীর কাঁদলে সান্ত্বনা ও সাজলে প্রশংসা, চাই চাই। আলিয়া অবাক হলো। আসলেই তো, শ্রাবণের বলা এই কথাটা আসলেই সত্য। এই যে সে কাঁদে, মনে মনে আশা রাখে কেউ তাকে বুকে আগলে নেবে, কেউ তার চোখের পানি মুছে দিয়ে বলবে, কেঁদো না, তুমি কাঁদলে আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়। আবার যখন খুব করে সাজে, তখন মন চায় কেউ বলে ওঠো, তোমায় দারুণ লাগছে, মেয়ে তুমি এত সুন্দর কেন বলো তো। শ্রাবণ এই সূক্ষ্ম বিষয়টা কিভাবে ধরতে পারলো? সে লেখক এই জন্যই, নাকি তার স্পেশাল কোনো ক্ষমতা আছে? সে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। তখনই বেল বেজে উঠল। আলিয়া ওড়না গায়ে দিয়ে গেট খুলতে গেল। গেট খুলে দিতেই তার চোখ কপালে। যাকে নিয়ে ভাবছিল সে তার সামনে দাঁড়িয়ে আছে। এটা কিভাবে পসিবল? শ্রাবণ আলিয়াকে দেখে শান্তি পেল। এতক্ষণ তার জানটা শুকিয়েছিল, এখন আলিয়াকে দেখে তার জানে পানি এলো। সে বলে ওঠে, আলু ভর্তা, তোমার সাথে জরুরি কিছু কথা আছে, প্লিজ বাইরে আসো। আলিয়া কঠিন গলায় বলে, না প্লিজ, কাল নাগিনী আমার। আলিয়া কটমট চোখে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ চুপসে গিয়ে বলে, মানে তুমি তো আমার শেহজাদি, প্লিজ রাগ করে থেকো না, অনেক তো হলো। এমন সময় আয়না রুম থেকে হাঁক পেরে বলে, কে এসেছে আলিয়া? শ্রাবণ ভয় পেয়ে যায়। আলিয়া যদি বলে তোমার জামাইয়ের ফুফুতো ভাই এসেছে, ব্যাপারটা খুব বাজে হবে। জামাই নেই, কিন্তু জামাইয়ের ভাই এসেছে। আলিয়া বলে ওঠে, আপা, পাশের বাসার রিন্তি এসেছে, আমি ওর সাথে ছাদে যাই। আয়না ওপাশ থেকে বলে, আচ্ছা গেট লাগিয়ে যা, তাড়াতাড়ি আসিস। এই কথা শোনা মাত্র শ্রাবণ আলিয়াকে নিয়ে ছাদের দিকে হাঁটা দিল। আলিয়া বিরক্তি সুরে বলে, কি চাই? শ্রাবণ সোজা সাপটা উত্তর দিল, তোমাকে। হোয়াই? হোয়াট আই মিন আলিয়া, বি সিরিয়াস। আমি সিরিয়াসই থাকি, তুমি সব কিছুকে ফান মনে করো, আমি না। শ্রাবণ করুণ চোখে আলিয়ার দিকে তাকিয়ে বলে, আলিয়া, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, প্লিজ আমাকে উদ্ধার করো। আলিয়ার বুক ছ্যাদ করে ওঠে। কি হয়েছে শ্রাবণের? সে মাত্র শ্রাবণকে খেয়াল করলো, তার চোখ ভেজা ভেজা। আলিয়া কোমল গলায় বলে, কি হয়েছে তোমার? বাবা আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু আমি বিয়ে করতে চাই না, প্লিজ আলিয়া, আমাকে বাঁচাও। আলিয়ার হুট করে কি যেন হলো, সে হো হো করে হেসে ওঠে। শ্রাবণ করুণ চোখে তাকিয়ে থেকে বলে, আমার দুঃখে তুমি হাসছো? আলিয়া হাসি থামিয়ে দিয়ে বলে, তুমি যেসব কথা বলছো ওগুলো তো মেয়েরা বলে, ছেলেদেরকে কেউ জোর করে বিয়ে দেয় নাকি? নারী পুরুষের বৈষম্য বন্ধ করো। আর আমাকে ফাঁসানো হচ্ছে, মানে হলো আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমার কাছে কালকে দুপুর পর্যন্ত টাইম আছে, এর মধ্যে যদি তুমি আমাকে মাফ করে না দাও, তাহলে আমি মিরপুর শেওড়াপাড়ার মাঝ রাস্তায় শুয়ে পড়বো, গাড়ি আমার গায়ে ওঠালেও সরব না। আলিয়া মজা করে বলে, শেওড়াপাড়ায় মেট্রো রেলের জন্য যে জ্যাম পড়ে মনে হয় না তোমার কিছু হবে। শ্রাবণ মুখ বোতা করে বলে, আমাকে ক্ষমা করবে না? কেন? ইউ আর এ সাপ, সাপ আর শত্রুকে কবু ভরসা করিতে নেই। তুমি আমাকে সাপ বানিয়ে দিলে। তুমি যদি আমাকে ছলনাময়ী বলতে পারো, তবে আমি কেন তোমাকে সাপ বলতে পারবো না? শ্রাবণ আলিয়ার হাত চেপে ধরে বলে, ঠিক বলেছ, শত্রুকে বিশ্বাস করতে নেই। আমি না বুঝেই বন্ধু বেশে থাকা শত্রুকে ভরসা করে হারে হারে পস্তাচ্ছি। ভার্চুয়ালে সে আমার সব অস্তিত্ব বিলীন করে দিয়েছিল। আলিয়া অবাক হলো। আসলেই তো, শ্রাবণের আগের অ্যাকাউন্ট পেজ কিছুই নেই, সব নতুন করে খোলা। শ্রাবণের ফ্যান ফলোয়ার অনেক বেশি ছিল আগে, কিন্তু এখন তার হাফও নেই। আলিয়া মনে করল, শেষবার তাদের যেসব চ্যাট হয়েছিল সেখানে শ্রাবণের টাইপিং স্টাইল কিছুটা আলাদা ছিল। তার মানে কি শ্রাবণ যা বলছে সব সত্য? আসলে হ্যাক হয়েছিল।
সে বলে ওঠে, তুমি না নিজে ইঞ্জিনিয়ার, তাও কেন হ্যাক হলো? ইঞ্জিনিয়ার জন্যই তো বুঝেছিলাম হ্যাক হয়েছে। আমি সব ঠিক করতে করতে ও আমার ক্ষতি করে বসে। আসলে ওই দিন আমি অনলাইনে ছিলাম না। ও জানতো এই ব্যাপারটা, এই জন্য হামলা করে যখন আমি অফলাইনে ছিলাম। তুমি কি আবির ভাইয়ের কথা বলছো? হ্যাঁ, ওই শালাই আমার এত বড় ক্ষতি করেছে। ওর সাথে না তোমার রগে রগে ভাব ছিল? শ্রাবণ ক্লান্ত হাসি হেসে বলে, ওই যে সাপ আর শত্রুকে ভরসা করতে নেই। যাই হোক, তুমি যদি ক্ষমা না করো তাহলে হয়তো বা আমি গাড়ির তলে গিয়ে মরবো না, কিন্তু ভিতরে ভিতরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবো, হয়তো আর আগের মতো হাসবো না। আলিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা ছাদের সামনে দাঁড়িয়ে থাকলেও ভিতরে ঢোকেনি। সিঁড়িঘরে দাঁড়িয়ে আছে। আলিয়ার কাছে থেকে কোনো উত্তর না পেয়ে শ্রাবণ সিদ্ধান্ত নিল আর বাসায় ফিরবে না। এখন থেকে সন্ন্যাসীর মতো ঘুরে ঘুরে বেড়াবে। আলিয়া তাকে বিয়ে না করলে সে হিমু হয়ে যাবে। নারায়ণগঞ্জ গিয়ে মাটি খুঁড়ে পূর্ণিমা রাতে মাটির গর্তে ঢুকে চন্দ্রবিলাস করবে। সে আলিয়ার হাত ছেড়ে দিয়ে পিছনে ঘুরে হাঁটা দেবে। সঙ্গে সঙ্গে আলিয়া তার কলার চেপে ধরে বলে, এই সাপ, কই যাও? শ্রাবণ বলে ওঠে, এখন থেকে নারায়ণগঞ্জ যাব। নারায়ণগঞ্জের কোথায়? নারায়ণগঞ্জের কাছাকাছি ডেজার কলোনি। সেখানে গিয়ে কি করবে? মাটি খুঁড়ে হিমুর মতো বসে থাকবো। শ্রাবণ কথা শুনে আলিয়া হেসে বলে, কেন, তুমি কি সাপ বা বেজি নাকি পোকা যে মাটির ভিতর গর্ত খুঁড়ে বসে থাকবে? মহাপুরুষ হব হিমুর মতো, তারপর আমার দুনিয়া হবে অ্যান্টি লজিক্যাল। আলিয়া হেসে বলে, মাথা নষ্ট হলো নাকি? দেখো, আমি আয়েশাকে বিয়ে করব না। কেন? ওর সাথে তো ঠিকই ড্যাং ড্যাং করে নাচলে। শ্রাবণ হতাশ হয়ে গেল এবং বলল, নাচা আর সংসার করা কি এক? জানি না তো। জানতে হবে না কিছু। যত জানবে তত ঝামেলা। শুধু এতটুকু জেনে রেখো, কোনো এক পাগল তোমায় পাগল হওয়ার আগে খুব ভালোবাসতো। এই সাপ, আমি এখনও তোমাকে ভালোবাসি। যাও, আজকে এই পূর্ণিমা রাতে তোমাকে ক্ষমা করে দিলাম। পূর্ণিমার রাত কাউকে ক্ষমা করার জন্য অত্যন্ত সুসময়। শ্রাবণের চোখ চিকচিক করতে লাগলো। সে আলিয়াকে চেপে ধরে বলে, জন্ম জনম ধরে তোমায় ভালোবাসি শেহজাদি। আমি হয়তোবা সুখের সন্ধানে হাঁটা শুরু করে দিয়েছি। আলিয়া বলে ওঠে, আচ্ছা, আয়শা কিসে পড়ে? ওই জঘন্য মেয়েটার কথা কেন বলছো? বাদ দাও। না শ্রাবণ, ওকে কষ্ট দিয়ে আমি নতুন করে কিছু শুরু করতে চাই না। ও তোমায় ভালোবাসে। মেয়েটা তো বেশি বড় না, ইম্যাচিউর, মাত্র টিনেজ থেকে বেরিয়ে বড় হচ্ছে। ও ভুল করে ফেলেছে। তোমার উচিত ছিল ওকে গালিগালাজ না করে সুন্দর করে বোঝানো। তুমি তো করনি। এখন ফোন দিয়ে ওকে বোঝাও। ও যা করছে তাতে যদি ও সফল হয় তাহলে দুজনই কষ্ট পাবে। ও একটা ডাইনি, ওরে থাপড়ানো দরকার। আলিয়া হেসে বলে, ভুল আমরা সবাই করি। বসি। ফোন দিয়ে কি বলবো? লেখক সাহেব ফ্যাক্ট তুলে ধরবেন। সে ফোন দিল। আয়শার সঙ্গে সঙ্গে ফোন ধরে। শ্রাবণ বলে ওঠে, আয়শা, আমি দুঃখিত। রিয়েলি আই এম সরি। কেন? সেদিন রেস্টুরেন্টে তোমাকে অপমান করা ঠিক হয়নি। ফরগিভ মি। থ্যাঙ্কস। এবার শোনো, তুমি আমাকে ভালোবাসো, তাই না? অবশ্যই। আই রেসপেক্ট ইউর ফিলিংস, বাট আয়শা, ভালোবাসা একতরফা হতে নেই। একতরফা ভালোবাসা শুধু পোড়ায়। আমি তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার কাল নাগিনীকে। আমি তোমার হলে আমি নিজেকে হারিয়ে ফেলবো। তুমি নিশ্চয়ই চাবে না তোমার ভালোবাসা ধুকে ধুকে মরে যাক। তুমি আমার কাজিন, তোমার মঙ্গল চাই সবসময়। তোমার জন্য দোয়া রইল। আমি চাই তুমি অনেক সাকসেস হও, আকাশ স্পর্শ করার মতো উন্নতি সাধন করো জীবনে, কেরিয়ার করো। তোমাকে পাবলিকলি অপমান করা অনুচিত হবে আমার। জানো আয়শা, আমাদের গোটা একটা জীবন উচিত অনুচিত বুঝতে বুঝতে পার হয়ে যায়। আমি তোমাকে হ্যাপি দেখতে চাই। আমাকে ভুলে যাও। যে ভালোবাসা ক্ষতি বয়ে আনে সেটা ভালোবাসা না, ভ্রম সেটা। আয়শা কাঁদতে কাঁদতে বলল, তুমি যেদিন আমাকে এত লোকের সামনে থাপ্পড় মারলে আমি প্রচুর রেগে যাই, জিদ চেপে যায় আমার মধ্যে। কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আই ক্যান ফিল ইউ। নেক্সট টাইম যখন দেখা হবে আমাদের, তখন আমাকে কাজিনের নজরে দেখবে। তোমার বয়স কম, বোঝও কম। বাস্তবতার সঙ্গে যখন জড়াবে তখন বুঝবে কি বিপদ ডেকে আনতে চাচ্ছিলে। ভালো থেকো। তোমার জন্য অনেক দোয়া। আমি কি তোমার জন্য অপেক্ষা করব? না। কাঁদতে পারবো তোমার জন্য শেষবারের মতো? শ্রাবণ না বলতে গিয়েও আলিয়ার দিকে তাকে স্মিত হেসে বলে, পারবে।
ওপাশ থেকে আয়েশার কান্নার আওয়াজ ভেসে আসে। শ্রাবণের মায়া লাগে, সে ফোন কেটে দেয়। চলুন ভাই, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।